ছাত্রের সাথে জনতা নেমেছে। অতএব দেখুন, দ্য লার্জ পোর্শন অফ দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি তারা একদিকে চলে আসছে। দল বা শাসক বা সেনাবাহিনী তাদের সকলকে বুঝতে হবে এই ছাত্র জনতা যেভাবে রক্ত দিতে শিখেছে, অতএব তাদেরকে আর দমিয়ে রাখা যাবে না। যেই লোকটির দরজা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রপতির কাছে, প্রত্যেকটি সরকার প্রধানের কাছে রয়েছে, সেই মর্যাদাবান ব্যক্তিটি যদি আজকে হাল ধরেন, নিশ্চয়ই জাতি কোনো কন্ট্রোভার্সিতে যাবে না। যে উচ্চতায় ফারেনহাইট যেই জায়গায় গিয়েছে ব্যারোমিটারের, সেই জায়গা থেকে যদি আপনি এখনই বরফ না ঢালেন, তাহলে যে কোনো ঘটনা ঘটতে পারে, আপনি আর এটাকে ফেরাতে পারবেন না। সেটা হচ্ছে যে ইসরায়েল এন্ড মোদি, এই দুজনে মিলে যে প্ল্যান এন্ড প্রোগ্রাম করে এগুচ্ছে, সেটারই ব্লুপ্রিন্টটা এক্সিকিউট হচ্ছে বাংলাদেশে। সেই কারণেই এইভাবে হত্যাযজ্ঞ চলছে। এখন ভারতকে বুঝতে হবে, ভারত নয়, মোদী সরকারকে বুঝতে হবে যে সে কি আর কন্টিনিউ করবে কিনা। যদি বাংলাদেশকে এইভাবে একটি ধ্বংসস্তূপ তৈরি করে, এই যে 18 কোটি জনগণ রয়েছে, এখান থেকে যে বিস্ফোরণটা হবে, তাছাড়া ইসরায়েল যেভাবে মুসলমান নিধন করছে, মোদী যেভাবে সমর্থন করছে, এই সবকিছুর সমন্বয়ে যে একটি পরিবেশ সৃষ্টি হবে, এই পরিবেশটি খুব বাজে একটি পরিবেশ সৃষ্টি হবে, যেটা ভারত পরবর্তীতে সামলাতে পারবে না। সেজন্য ভারতকে বুঝতে হবে এই মুহূর্তে তাদেরকে এই সহযোগিতা হাত বাড়িয়ে কিভাবে এই পরিবেশটা, এই সমস্যাটা কন্ট্রোল হয়, সেদিকে তাকে যেতে হবে। দ্বিতীয়ত বুঝতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনী লেগাসি ক্যারি করে তার আগের জেনারেশন থেকে। দেখুন, রিটায়ার্ড যারা সেনাবাহিনী রয়েছে, তাদের সন্তানরা প্রচুর সেনাবাহিনীতে রয়েছে। রিটায়ার্ড সেনাবাহিনী যারা রয়েছে, তারা সকলেই রাজপথে নেমেছে, আপনি দেখেছেন, তাদের পরিবার পরিজন সকলেই নেমেছে। অতএব সেনাবাহিনীর একটা লেগাসি বাংলাদেশে রয়েছে, যে দুর্দিনে জনগণের পাশে দাঁড়ানো। এই জায়গাটি থেকে সেনাবাহিনীকে রিয়েলাইজ করতে হবে যে হাউ ফার দে কুড গো। এইখানে যদি কোনো ছল চাতুরি বা কোনো টেকনিক তারা ব্যবহার করে, যেটা মঈন ইউ আহমেদ ব্যবহার করেছিলেন, একটা শিফটিং ইন্টারমিডিয়েট টাইম নিয়ে আমাদেরকে ভারতের সেবাদাস বানানোর যে ব্যবস্থাটি মঈন ইউ আহমেদ করেছিলেন, দেশ থেকে একটি জগত্তল পাথরের কাছে 6 ঘোড়ার বিনিময়ে যে তিনি দিয়েছিলেন, এই ধরনের কোন রকম ট্রিক্স যদি এখন আবার এই সেনাবাহিনীর মাধ্যমে করতে চায়, সেটি আরো জঘন্যতম অপরাধ হবে। তার কারণ বুঝতে হবে সেনাবাহিনীকে যে তার লেগাসি যারা পূর্বপুরুষ ছিল, তারাও আজকে আন্দোলনের সমর্থন রয়েছে, এবং এই সেনাবাহিনী বাংলাদেশের জন্য একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং তাদেরকে আফটার অল জনগণের পাশে দাঁড়াতে হবে। যত বিলম্বিত হবে তত তাদের ক্ষতি হবে, এটা কিন্তু সেনাবাহিনীকে বুঝতে হবে। আর আজকে রাজনীতি যারা করছেন, তাদের বুঝতে হবে যে এই যে আজকের এই গণ অভ্যুত্থান, এটি কিন্তু কোনো দলীয় অভ্যুত্থান নয়। কোন দল জোর করে দাবি করতে পারবে না যে এই শেখ হাসিনার এই শোষণ রাজনীতি, এই বৈষম্য রাজনীতির জন্য আজকে দলীয় রাজনীতিবিদগুলো দল আজকে সামনে এগিয়ে আসছে, এটা কেউ আজকে এই দাবি রাখতে পারবে না। এই দাবি রাখতে পারবে এই নতুন প্রজন্মের ছাত্ররা। ছাত্রের সাথে জনতা নেমেছে। অতএব দেখুন, দ্য লার্জ পোর্শন অফ দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি তারা একদিকে চলে আসছে। দল বা শাসক বা সেনাবাহিনী তাদের সকলকে বুঝতে হবে এই ছাত্র জনতা যেভাবে রক্ত দিতে শিখেছে, অতএব তাদেরকে আর দমিয়ে রাখা যাবে না। এই বিষয়টিকে আমাকে আত্মস্থকরণ করতে হবে যে there is no way they can continue, there is no way। এটা তাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু আমরা এর আগে এই ধরনের ইতিহাস দেখিনি, কিন্তু যে ইতিহাস তৈরি হতে যাচ্ছে, এটা থেকে আমাদের উপলব্ধি হতে হবে এই ছাত্র জনতাকে আর আটকে রাখা যাবে না। অতএব সুবুদ্ধি আসতে হবে আমাদের সকলকে, কিভাবে আমরা এখান থেকে এই জাতিকে ফিরিয়ে আনতে পারি। মিলন ভাই দুজনের নাম বললেন। দেখুন, আমি কারোর সাথে কারোর তুলনা করতে পারছি না, কিন্তু আমাদের বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা যিনি এনেছেন, তিনি একটি ব্যক্তি, একক ব্যক্তি, তার সাথে কাউকে এই মুহূর্তে তুলনা করা ঠিক হবে না। তিনি হচ্ছেন ডক্টর ইউনূস, যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানীয় পদক প্রত্যেকটি পেয়েছেন, যিনি আর্থ মানবিক সাহায্য দেওয়ার জন্য যে মডেল তৈরি করেছে, এই মডেল বিশ্বময় খ্যাত রয়েছে।
আর আমরা অনগ্রসর একটা দরিদ্র জাতিতে রূপান্তরিত হচ্ছি। আর আমাদের মডেল বিশ্বময় বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কিভাবে দারিদ্র বিমোচন করা যায়। যেই লোকটির দরজা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রপতির কাছে, প্রত্যেকটি সরকার প্রধানের কাছে রয়েছে, সেই মর্যাদাবান ব্যক্তিটি যদি আজকে হাল ধরেন, নিশ্চয়ই জাতি কোনো কন্ট্রোভার্সিতে যাবে না। এবং আমরা ইতিপূর্বে দেখেছি ওনার রাজনীতি করার কোনো শখ নেই, উনি শাসন শোষণ করার কোনো শখ নেই, উনি সারাটা জীবনই জনগণের জন্য দারিদ্রতা বিমোচনের জন্য দিয়েছেন। অথবা আমি ওনার সাথে অন্য কারো তুলনা করব না। যদি আজকে জাতি ওনাকে সামনে পায় তো নিশ্চয়ই আমরা অনেক সুবিধা পাবো। পরিশেষে বলবো যে সেনাবাহিনী যদিও বলে থাকে যে আমাদের নেসেসিভ পাওয়ার ছিল না, আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি সেনাবাহিনী যখন নামে মাঠে, সেই সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করে এই পুলিশ এই গণহত্যা করেছে। আমরা দেখেছি 18 নির্বাচনে, 24 নির্বাচনে, আমরা দেখেছি এই গত কয়েকদিনের ইতিহাসে তা দেখেছি। তাহলে আমি কি বলবো র্যাব কি সেনাবাহিনীর সদস্য না? র্যাবের স্নাইপাররা যেভাবে শুট করেছে, যে সমস্ত ভিডিও আমরা দেখেছি, টার্গেট কিলিং করেছে, মিছিলে যে বেশি মাথায় পতাকা বেঁধে হই হাল্লা করেছে, তাকে স্নাইপার শুটিং করে তার মগজ তার খুলি উড়িয়ে দিয়েছে। কারা দিয়েছে? এই র্যাবে কারা গিয়েছে? সেনাবাহিনী গিয়েছে। সেনাবাহিনী যদি এই উপলব্ধি করতে বিলম্বিত হয়, আমি নিশ্চিত সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখতে পারবে না, কেউ পারবে না। মানুষ রক্ত দিতে শিখেছে, এই উপলব্ধি হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগ হতে শুরু করে সকলেই এখন বুঝে যে এই ছাত্র জনতা থেকে আর থামিয়ে রাখা যাবে না। এখন যত তাড়াতাড়ি পারেন সুবুদ্ধির উদয় হোক, আপনার ক্ষমতা হস্তান্তর করেন, ছল চাতুরামি করবেন না, 144 ইমার্জেন্সি এই সমস্ত দিয়ে বন্দুকের নলে আর রাখবেন না, আর মায়ের বুক খালি করবেন না। এটি হচ্ছে আমাদের দেশে আবেদন। আগামীকালকে গণভবন ঘেরাও করা একটা কর্মসূচি আছে। ইতিমধ্যে আমরা জানি যে প্রধানমন্ত্রীর সেই গণভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে চরমভাবে। যেখানে হয়তো আগে 10 জন পুলিশ ছিল, সেখানে 100-150 পুলিশ নিয়োগ করা হয়েছে বা এরকম আমরা যতটুকু জানি। সেখানে কোনো সংঘাতের কোনো সম্ভাবনা দেখতে পান কিনা এসএনরক মিলন, ছোট করে যদি বলেন। ইটস ভেরি সিম্পল। যে উচ্চতায় ফারেনহাইট যেই জায়গায় গিয়েছে ব্যারোমিটারের, সেই জায়গা থেকে যদি আপনি এখনই বরফ না ঢালেন তাহলে যে কোনো ঘটনা ঘটতে পারে, আপনি আর এটাকে ফেরাতে পারবেন না। দেখুন আমাদের ছাত্ররা কতটা মেধাবী, তারা যে দাবিগুলো করেছে। 1 নম্বর, কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না, যেটা আমরা 7ই মার্চে শুনেছিলাম সেই ধরনের। 2 নম্বর, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। 3, সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত, কর কারখানা বন্ধ থাকবে, আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। 4, শিক্ষা প্রতিষ্ঠান সময়ের কার্যক্রম বন্ধ থাকবে। 5, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। 6, সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। 7, বন্দরে কর্মীরা কাজে যোগ দিবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। 8, দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। 9, গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। 10, জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে। 11, পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রাইট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না, শুধুমাত্র থানা পুলিশের নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন। 12, দেশ থেকে যেন 1 টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজাকশন বন্ধ থাকবে। 13, বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না, বিজিবি ও নৌবাহিনীকে ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। 14, আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তা নিজ নিজের কার্যালয়ে যাবেন না। 15, বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে।
সমন্বয়কারীদের এই আহ্বান, আপনি দেখুন তাদের এই আহ্বানের কতটা যুক্তিযুক্ত, এবং এই আহ্বানের মধ্যে রয়েছে আগামী দিনে আর এই সরকার এই দেশকে উত্তর কোরিয়া বানাতে পারবে না, আমরা নিশ্চিত হয়েছি।